আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাইয়া আজকের এই ক্লাসে আমরা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর সুপার সাজেশন নিয়ে আলোচনা করব। তো আহ, এখানে আমি তোমাদের বইয়ের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো গুরুত্বের ভিত্তিতে 1 স্টার 2 স্টার 3 স্টার এবং 4 স্টার ভাবে মার্ক করছি। তো তোমরা আহ, সেই ভিত্তিতে প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? তো চলো আমরা সাজেশনটা দেখি। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক দিবা এবং কমেন্টে তোমাদের কোনো মতামত থাকলে জানাবা। সেই সাথে এই সাজেশনটাকে তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। সেখানে আমি পিডিএফ আকারে সাজেশনটা দিয়ে দিব, ঠিক আছে? আর আহ, তোমরা দেখা যায় যে ভিডিও দেখো কিন্তু লাইক করো না, ঠিক আছে? 1000 2000 ভিউ হয়ে যায়, মাত্র 20 জন 30 জন করে লাইক করো। তো এটা আসলে খুব খারাপ দেখায় যে তোমাদের জন্য ধরো আমি ক্লাসটা প্রায় 7 8 ঘন্টা সময় নষ্ট করে একটা ক্লাস নিচ্ছি, ঠিক আছে, আমার নিজের সময় নষ্ট করে বা নিজের সময় ব্যয় করে। তো সেখানে যদি তোমরা এই সামান্য একটু আহ কাজ করতে না পারো সেটা খুবই খারাপ দেখায়, ঠিক আছে? তোমরা যদি ভিডিওতে লাইক করো দেখা যাবে যে ভিডিওটা তোমাদের ফেসবুক বা ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী অনেক মানুষের কাছে রিচ হবে, তখন কিন্তু আমাদের ভিডিওতে ভিউ বেশি আসবে এবং বেশি মানুষ উপকৃত হতে পারবে। তো এটা একটু ভালো দেখায় না? ভালো দেখায় কিন্তু। তো অবশ্যই সেই জন্য তোমাদের ভিডিওতে লাইক করা দরকার বা কমেন্টে তোমাদের মতামত গুলো জানানো দরকার। সেই সাথে আমাদের তোমরা যে আমাদের সাথে আছো এটা জানানোর জন্য আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ এগুলো হচ্ছে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখা দরকার, ঠিক আছে? তো ভাই ঠিক আছে, চলো আর বেশি কথা না বলে আমরা সাজেশনটা দেখে ফেলি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর সুপার সাজেশন। এখানে তোমাদের অধ্যায় আছে টোটাল হচ্ছে মনে হয় 9টা, তাই না? 9টা অধ্যায় আছে, হয়ে গেল, হ্যাঁ, 9টা অধ্যায় আছে। তো 9টা অধ্যায়ের কোন অধ্যায়ের রচনামূলক প্রশ্নগুলো তোমরা পড়বা, কোন অধ্যায় থেকে ম্যাথ করবা এবং কোন ম্যাথ গুলো ইম্পর্টেন্ট আমি সব তোমাদের বলে দেবো। তো চলো দেখে নেই। প্রথমেই দেখো আমাদের 1 নম্বর অধ্যায়টা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন সবকিছুর জন্য ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের যে অতি সংক্ষিপ্ত গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে 4 স্টার দিয়ে রাখছি। বেশিরভাগ এখানে আমি বেশিরভাগই তোমার দেখো সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? এই অধ্যায়টা থেকে তাহলে 2টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাওয়ার সম্ভাবনা তোমাদের অনেক বেশি, ঠিক আছে? তাহলে তোমরা কি কি পড়বা? কফার ড্যাম বলতে কি বুঝো? কম্বাইন্ড ফুটিং এর ব্যবহার, আচ্ছা আমি সিরিয়ালি বলি। মাটির বসন বলতে কি বোঝায়? গভীর ভিত্তি বলতে কি বোঝায়? কেইশন কি? ভিত্তি কি কি বিষয়ের উপর নির্ভরশীল আছে? ভিত্তির প্রকার, ঠিক আছে? ম্যাট বা র্যাপ ভিত্তি বলতে র্যাপ ভিত্তি কোন অবস্থায় ব্যবহার করা হয়? কম্বাইন্ড ফুটিং ব্যবহার করা হয় কেন? ফাউন্ডেশন বলতে কি বোঝায়? ফাউন্ডেশনের কাজ কি? ম্যাট ও কার্য, র্যাপ, সরি টাইপ মিস্টেক হয়েছে, ঠিক আছে। ম্যাট ও র্যাপ ভিত্তি বলতে কি বোঝায়? এই কয়টা প্রশ্ন তোমাদের যদি অতি সংক্ষিপ্ত থেকে পড়ো তাহলে মোটামুটি আশা করা যায় 2টা অতি সংক্ষিপ্ত এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সংক্ষিপ্তের মধ্যে দেখো সংক্ষিপ্তের মাঝেও আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো কি কি? এখানে আছে হচ্ছে আহ পাইল ফাউন্ডেশন কোথায় এবং কেন ব্যবহার করা হয়? এটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আসার সম্ভাবনা অনেক বেশি। ভিত্তি ডিজাইনের ক্ষেত্রে কি কি বিষয়, কি কি লোড বিবেচনায় আনতে হবে সেগুলো ইম্পর্টেন্ট। তারপরে ভিত্তি বসে দেওয়া কারণগুলো কি কি এটাও ইম্পর্টেন্ট। এবং বাকি যেগুলো আছে দেখো তার মধ্যে 3 স্টার আছে ভিত্তি প্রদানের উদ্দেশ্য বা কাজগুলো লেখো, ভিত্তির গভীরতা নির্ণয়ের সূত্রটি নোটেশন সহ লেখো। এই দুইটা 3 স্টার মার্কের প্রশ্ন। এবং বাকি যেগুলো আছে 2 স্টার মার্কের প্রশ্ন এগুলো ইম্পর্টেন্ট কিন্তু কম। তারপরে তোমরা এগুলো জাস্ট কি করবে দেখে নিবে যাতে পরীক্ষার হলে লিখতে পারো, ঠিক আছে? এমন না যে এগুলো দেওয়ার সম্ভাবনা নাই, এগুলো সম্ভাবনা আছে কিন্তু সেগুলোর সম্ভাবনা বেশি। এবার ভাই দেখো রচনামূলক প্রশ্নের মধ্যে আমাদের আহ কি কি আছে এখানে দেখো। ভিত্তির গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী বিষয়গুলো আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। এবং ভিত্তির ধরন পছন্দ করার পদক্ষেপগুলো ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভিত্তি ডিজাইনে বিভিন্ন প্রকার লোডের বর্ণনা দাও, এটা আমাদের আসার সম্ভাবনা এবার সব থেকে বেশি। এরপরে ভাই দেখো আমাদের এখানে কি আছে 2 নম্বর অধ্যায়ে। অতি সংক্ষিপ্ত আছে, দেখো সংক্ষিপ্ত আছে এবং রচনামূলক, তিনটার জন্য ইম্পর্টেন্ট 2 নম্বর অধ্যায়টাও। মাটির দৃঢ়ীকরণ বলতে কি বোঝায়? স্যান্ডপাইল কি? কি কি উদ্দেশ্যে মাটি দৃঢ়ীকরণ করা হয়? অ্যাডমিক্সার বলতে কি বোঝায়? স্যান্ডপাইলের ব্যবহার ক্ষেত্রগুলো লেখো। মাটি দৃঢ়ীকরণের অ্যাডমিক্সার ব্যবহার করা হয় কেন? মাটির মেকানিক্যাল দৃঢ়তা কি কি বিষয়ের উপর নির্ভরশীল? এগুলো আমাদের ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দেখে নিবা। তার মাঝে যেগুলো 4 স্টার আছে সেগুলো ভালোভাবে পড়বা, 3 স্টার এবং 2 স্টার গুলো পড়বা যাতে লিখতে পারো। আর অতি সংক্ষিপ্ত স্কিপ করা মনে হয় না আমার তোমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে, অতি সংক্ষিপ্ত সবগুলো তোমরা পড়বা। সংক্ষিপ্ত দেখো মাটি দৃঢ়ীকরণের শ্রেণীবিভাগগুলো লেখো, এটা ইম্পর্টেন্ট। এবং মাটি দৃঢ়ীকরণের পদ্ধতিগুলো লেখো, এটাও ইম্পর্টেন্ট। স্যান্ড পাইলের দুটি করে সুবিধা অসুবিধা লেখো, এটাও ইম্পর্টেন্ট। এই তিনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং সয়েল সিমেন্ট দৃঢ়ীকরণের ধাপগুলো ধারাবাহিকভাবে লেখো, এটা মোটামুটি বা মিডিয়াম পর্যায়ের ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সবগুলোই তোমরা পড়বা, 4টা প্রশ্ন আছে।
4টা প্রশ্ন পড়লে মোটামুটি তোমাদের সবগুলো কভার হয়ে যাবে এই অধ্যায়ের সংক্ষিপ্ত। এবারে ভাই দেখো এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন আছে হচ্ছে কি সয়েল সিমেন্ট দৃঢ়ীকরণ কি কি ধাপে সম্পন্ন করা হয় বর্ণনা দাও। এটা এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এবার আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে। তারপর আছে নিষ্কাশনের মাধ্যমে মাটি দৃঢ়ীকরণের বর্ণনা দাও। তারপরে চিত্র সহ স্যান্ড পাইলের বর্ণনা দাও, ঠিক আছে। এই দুটো আমাদের ইম্পর্টেন্ট, তার মধ্যে স্যান্ড পাইলের এটা ইম্পর্টেন্ট আছে মোটামুটি ভালোই। এরপরে ভাই দেখো তৃতীয় অধ্যায়ে কি আছে। তৃতীয় অধ্যায়টা তোমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং যে বইটা আছে এই বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এখান থেকে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক এবং রচনামূলক এবং ম্যাথ সবকিছুই থাকে, ঠিক আছে। অর্থাৎ সবকিছু থাকার সম্ভাবনা থাকে এখান থেকে। তাহলে দেখো এখানে আমাদের অতি সংক্ষিপ্ত পড়তে হবে হচ্ছে কি নিরাপদ ভার বহন ক্ষমতা বলতে কি বোঝায়, এসটিপি এসপিটি বলতে কি বোঝায়, বা পূর্ণরূপ কার্যকের ভার বহন ক্ষমতার গুণকগুলো কি কি, মাটির ভার বহন ক্ষমতা কি কি ভাবে ব্যর্থ হয়, তারপরে পেনিট্রেশন রেজিস্ট্যান্স কি। এবার আবার মোটামুটি ইম্পর্টেন্ট আছে অনুমোদনযোগ্য ভার বহন ক্ষমতা, মাটির চরম ভার বহন ক্ষমতা, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে কি কি। সংক্ষিপ্ত প্রশ্ন আছে হচ্ছে মাটির ভার বহন ক্ষমতা বাড়ানোর পদ্ধতিগুলো, এটা আমাদের ইম্পর্টেন্ট আছে। এর থেকে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা প্রশ্ন, প্লেট লোড টেস্ট পরীক্ষার সীমাবদ্ধতাগুলো এবং কি কি বিষয়ের উপর মাটির ভার বহন ক্ষমতা নির্ভর করে। এই দুইটার মাঝখান থেকে একটা আসার সম্ভাবনা অনেক বেশি এবং বাকিগুলোর মাঝখান থেকেও আসতে পারে। তার মাঝে 3 স্টার গুলো ইম্পর্টেন্ট এবং 2 স্টার গুলো মোটামুটি ইম্পর্টেন্ট, তোমরা একবার দেখে নিবা, যাতে বাই চান্স যদি দিয়ে দেয় তাতে লিখতে পারো, ঠিক আছে। যাদের সময় কম তারা চাইলে 2 স্টার গুলো স্কিপ করতে পারো। আমার মনে হয় না স্কিপ করা তোমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে, কারণ এগুলো পড়তে খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে। তারপরে দেখো আমাদের 3 নাম্বার অধ্যায়ের যে রচনামূলক প্রশ্ন আছে, এখানে আদর্শ পেনিট্রেশন পরীক্ষার পদ্ধতি বর্ণনা করো। এটা গতবার মনে হয় আসছিল, এটা আসার সম্ভাবনা এবার কম। তারপরে তোমাদের এখানে যেটা এবার আসার সম্ভাবনা সব থেকে বেশি 3 অধ্যায় থেকে, সেটা হচ্ছে মাটির ভার বহন ক্ষমতা নির্ণয়ে প্লেট লোড পরীক্ষার। একটা আছে ট্রাস পদ্ধতি আর একটা আছে দেখো কি প্ল্যাটফর্ম পদ্ধতি মনে হয় না। এই দুইটা পদ্ধতি তোমাদের পড়তে হবে, দেখবা যে বইয়ে দুইটা পদ্ধতি আছে, যে কোনো একটা দিতে পারে, ঠিক আছে, যে কোনো একটা দিতেই পারে। এবার মাটির ভার বহন ক্ষমতা বাড়ানোর পদ্ধতিগুলো বর্ণনা করো। এটা হচ্ছে দেখো এই যে আমাদের এই যে এটা কিন্তু সেম প্রশ্ন, ঠিক আছে, কিন্তু এটা তোমাদের একটু ব্যাখ্যা করতে হবে, এটাতে ব্যাখ্যা করতে হবে না, জাস্ট নামগুলো লিখলেই হবে। তাহলে এটা পড়লে কিন্তু তোমাদের 1 নম্বর অতি সংক্ষিপ্তটা কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে দেখো ভাই এই অধ্যায়ের গাণিতিক সমস্যা, ঠিক আছে। আমি যদি বলি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং থেকে যদি এবার ম্যাথ দেয়, 3 নম্বর অধ্যায় থেকে ম্যাথ দেওয়ার সম্ভাবনা 95, সরি 95%, ঠিক আছে। 3 নম্বর অধ্যায় থেকে দেওয়ার সম্ভাবনা 95%। আর 8 নাম্বার অধ্যায় থেকে দেওয়ার সম্ভাবনা 80%, ঠিক আছে। কারণ 8 নাম্বার অধ্যায় থেকে গত দুইবার প্রশ্ন আসছিল, এবার সম্ভাবনা কম। 3 নাম্বার অধ্যায় থেকে তোমাদের এবার প্রশ্ন দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তার মাঝে যে প্রশ্নটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদাহরণ 7 নাম্বার বা এই টাইপের ম্যাথগুলা, ভিত্তির প্রস্থ নির্ণয়ের ম্যাথগুলা, ঠিক আছে। সেটা আয়তাকার ক্ষেত্রের জন্য হবে না, তোমাদের বর্গাকার এবং বৃত্তাকার বেশি থাকে, এই দুইটাই দেওয়ার সম্ভাবনা বেশি। তার মধ্যে দেখো তোমরা এই যে 7 নাম্বার যে উদাহরণটা আছে তোমাদের বইয়ের, এই 7 নাম্বার উদাহরণের সাথে তোমাদের বইয়ের 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার এবং 18 নাম্বার উদাহরণ সেম টু সেম, ঠিক আছে, সেম টু সেম। জাস্ট তোমরা 7 নাম্বার ম্যাথটা করবা, করে বাকিগুলো যদি সময় থেকে প্র্যাকটিস করবা, না হলে জাস্ট একবার করে দেখবা, ঠিক আছে। কারণ হালকা একটু যদিও কথার মধ্যে একটু প্যাচ দেওয়া থাকে, সেটা কিন্তু তোমরা পরবর্তীতে ধরতে পারবে না। তাই জন্য তোমরা যদি 7 নাম্বারটা করার পরে বাকি প্রশ্নগুলো পড়ে একটু দেখার চেষ্টা করো, তাহলে যদি এই প্রশ্নগুলোর মাঝে হালকা কোনো ডিফারেন্স থাকে সেটা কিন্তু তোমরা ধরতে পারবা, ঠিক আছে। সেজন্য সবগুলো প্রশ্ন পড়বা। তাহলে এই 7 নাম্বার উদাহরণটা আসার সম্ভাবনা 95%, ঠিক আছে। এবং 3 নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 95%। এরপরে দেখো ভাই এই অধ্যায় থেকে আরো যেগুলো ইম্পর্টেন্ট আছে সংক্ষিপ্তে আসতে পারে, এই যে গ্রহণযোগ্য ভার বহন ক্ষমতা নির্ণয়। এটা আবার দেখো 2 নাম্বার টাইপের ম্যাথ, এটা 17 নাম্বার, 21 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার, এই নাম্বারের ম্যাথ গুলো এই 8 নাম্বার উদাহরণের সঙ্গে মিলবে, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা 8 নাম্বারটা করে বাকিগুলো দেখবা। এরপরে দেখো 9 নাম্বার উদাহরণ যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি আছে, নিট নিরাপদ ভার বহন ক্ষমতা। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে, এটা তোমাদের 10 নাম্বার প্রশ্নের সঙ্গে মিলবে 9 নাম্বার প্রশ্নটা। এবার 11 নম্বর প্রশ্ন আছে একটি কাদামাটির নমুনা 5 মিটার গড় গভীরে আদর্শ পেনিট্রেশন নাম্বার। এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসার মতো একটা প্রশ্ন। দেখো 11 নম্বর উদাহরণের, এটা তোমাদের 15 নম্বরের সঙ্গে মিলবে। এটা তোমাদের বইয়ে হয়তো বা হালকা একটু ভুল দেওয়া আছে, প্রশ্নে বলছে পেনিট্রেশন নাম্বার একটা, কিন্তু আবার অ্যান্সার করার সময় পেনিট্রেশন নাম্বার ধরছে আরেকটা, ঠিক আছে। এটা একটু তোমরা একটু খেয়াল করবা। এরপর রচনামূলক প্রশ্ন যদি আসার সম্ভাবনা থাকে মোটামুটি, সেটা হচ্ছে আমাদের 16 নম্বর উদাহরণের প্রশ্নটা, এটার সঙ্গে আমাদের 30 নম্বর আরেকটা উদাহরণ আছে, সেটাও মিলতেছে। এই প্রশ্নটা তোমরা করবা, কারণ এটা এটা দেখা যাবে যে হুট করে দিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের এখানে ফাই চিহ্ন হবে, ঠিক আছে, ফাই। তাহলে এটা আমাদের উদাহরণ 16টা তোমরা দেখবা, কারণ এই যে 7 নাম্বার উদাহরণ এবং 16 নাম্বার উদাহরণ এই দুইটার মাঝখান থেকে একটা রচনামূলক তোমাদের এবার থাকবে। তার মাঝে 16 নাম্বার আসার সম্ভাবনা খুবই কম, কম মানে মোটামুটি আছে, কিন্তু তোমাদের উদাহরণ 7 নাম্বারটা আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে।
তো 7 নাম্বারটা কোনোভাবে তোমরা স্কিপ করবে না বা এই টাইপের ম্যাথগুলো স্কিপ করবে না। তোমরা দরকার পড়লে 12, 13, 14, 18 সবগুলোই প্র্যাকটিস করবে খাতায়, ঠিক আছে? কারণ এই ম্যাথটা তোমাদের ভুল করা যাবে না। তাহলে আশা করতেছি 3 নাম্বার অধ্যায় সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এখন আসলে আমরা 4 নাম্বার অধ্যায়টা দেখি। 4 নাম্বার অধ্যায়টা তোমাদের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, এবং এখান থেকে অতি সংক্ষিপ্তে সংক্ষিপ্ত একটা বা অতি সংক্ষিপ্ত একটা ম্যাথ থাকতে পারে, ঠিক আছে? তাহলে দেখো অতি সংক্ষিপ্ত আছে পাইল ফাউন্ডেশন বলতে কি বোঝায়, এগুলো আসলে আগে থেকে আমাদের পড়া, খুব বেশি প্যারা হবে না তোমাদের পড়তে। নেগেটিভ স্কিন ফ্রিকশন কি বা কখন নেগেটিভ স্কিন ফ্রিকশন উৎপন্ন হয়, দুই রকমের, দুই ধরনের প্রশ্ন তোমাদের বইয়ে, কিন্তু দুইটার অ্যান্সার প্রায় সেম, এজন্য আমি এটার ভিতরে লিখছি, ঠিক আছে? তো এই দুইটাই তোমরা দেখে নিবা, একটা বললেই মনে হয় না, মনে হয় যে তোমার দুটো হয়ে যাবে, এটা বললেই মনে হয় এই যে 1 নাম্বারটাও হয়ে যাবে, ঠিক আছে? ব্যাটার পাইল কি, কি কি পদ্ধতিতে পাইল বা বহন ক্ষমতা নির্ণয় করা হয়, স্কিন ফ্রিকশন পাইল কি, এগুলো তোমরা পড়ে নিবে। সংক্ষিপ্ত আছে কাস্টিন সিটু পাইল এবং প্রিকাস্ট পাইলের পার্থক্য কি, এটা আমাদের ইম্পর্টেন্ট, এখান থেকে স্টার মার্ক উঠে গেছে, এটাও তোমরা ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমরা দেখে নিবা, ঠিক আছে? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? এটা আমি 4 স্টার দিলাম, ঠিক আছে? এরপরে দেখো পাইল ব্যবহারের করার উদ্দেশ্য কি, এটা আমাদের অনেক ভালো মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবারে চিত্র সহ নেগেটিভ স্ক্রিন ফ্রিকশনের বর্ণনা দাও। তাহলে দেখো এই অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্তের মধ্যে একই প্রশ্ন 3 বার আসলো, ঠিক আছে? তাহলে তোমরা যদি সংক্ষিপ্তটা পড়ো তাহলে তোমাদের অতি সংক্ষিপ্ত দুটো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যবহার অনুযায়ী পাইল কত প্রকার ব্যাখ্যা করো, এটা আমাদের আসার সম্ভাবনা আছে মোটামুটি। রচনামূলক প্রশ্ন আছে এখান থেকে 3টা, তার মাঝখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাস্ট ইন সিটু পাইল এবং কাস্ট ইন সিটু পাইল সিটু কংক্রিট পাইলের নির্মাণ পদ্ধতি, ঠিক আছে? এটা তোমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য। এবার চিত্র সহ প্রিকাস্ট পাইলের প্রিকাস্ট কংক্রিট পাইলের নির্মাণ পদ্ধতি বর্ণনা করো, এটাও ইম্পর্টেন্ট। এই দুইটার মাঝখান থেকে একটা তোমাদের থাকার সম্ভাবনা অনেক বেশি, তো দুইটা বললে ভুল হবে, 3টার মাঝখান থেকে একটা থাকার সম্ভাবনা সব থেকে খুবই বেশি, এবং তার মাঝখান থেকে এটা থাকার সম্ভাবনা সব থেকে বেশি। প্রিকাস্ট এবং কাস্ট ইন সিটু পাইলের সুবিধা অসুবিধাগুলো, ঠিক আছে? এবং এই অধ্যায়ে তোমার দেখবা যে মোটামুটি অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, তার মাঝখান থেকে আমি উদাহরণ একটাই দেখাইছি, কারণ সবগুলো ম্যাথের টাইপ একই রকম, অর্থাৎ সবগুলো ম্যাথ একই টাইপের। তো এই একটা উদাহরণ করলে বা এই টাইপের তোমরা 3-4টা উদাহরণ করবা বই থেকে, কোথাও দেখবা যে কিলোনিউটনে আছে বল দেওয়া, কোথাও আছে কেজিতে, আবার কোথাও মিটারে দেওয়া আছে, কোথাও সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে কয়েকটা ম্যাথ করলে তোমরা বুঝতে পারবা যে ম্যাথটা কিভাবে করতে হয়, ঠিক আছে? একটা ম্যাথ করে যেও না, তাহলে কিন্তু আবার দেখবে যে প্রশ্ন একটু ঘুরে দিলে বুঝতে পারবে। তো যে কটা ম্যাথ আছে মোটামুটি সবগুলোই করার চেষ্টা করবা, কারণ সবগুলো একই টাইপেরই ম্যাথ, খালি মান বসানোর সূত্রে। এবারে ভাই তোমাদের ওদের 5 নাম্বার অধ্যায় যেটা আছে সেটা তোমাদের মোটামুটি সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের একটা সংক্ষিপ্ত এবং একটা অতি সংক্ষিপ্ত থাকার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? কিন্তু রচনামূলক থাকার সম্ভাবনা খুবই কম। তো এখান থেকে যে 4টা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আছে খুব ভালো হয়ে পড়ে নিবা। ভূমি অ্যাঙ্কর কি, ডেডমন বলতে কি বোঝায়, অ্যাঙ্করের সুবিধাগুলো লেখো এবং বিভিন্ন প্রকার ভূমি অ্যাঙ্করের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো, ঠিক আছে? তোমরা যদি এই যে এখান থেকে দেখো এই যে ডেড মন, তারপর তোমার হচ্ছে ভূমি অ্যাঙ্কর, এই দুইটা যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের রচনামূলক প্রশ্নটা হয়ে যাচ্ছে, কারণ এই দুইটার সংজ্ঞা এবং এর সঙ্গে আর একটা আছে হচ্ছে তোমার হচ্ছে কি ব্যাটার পাইলের সংজ্ঞা আছে, ঠিক আছে? এই 3টা সংজ্ঞা প্লাস আমাদের এই যে এই সংক্ষিপ্ত, এই 3টা জিনিস মিলে আমাদের এই রচনামূলক প্রশ্নটা, তোমরা চাইলে যেহেতু এগুলো পড়তেইছো তাহলে আরেকটু কষ্ট করে এটা তোমরা করে নিতে পারো, ঠিক আছে? জাস্ট তোমরা দেখো এখানে কিন্তু চিত্রটা তোমরা করতেছো, করা লাগতেছে, তাই না? আবার এখান থেকে দুইটা সংজ্ঞাও পড়তেছো, তাহলে আরেকটা সংজ্ঞা পড়ে চিত্র সহ তোমার রচনামূলক প্রশ্নটা পড়ে রাখা ভালো না? ভালো কিন্তু। তারপরে দেখো ভাইয়া 6ষ্ঠ অধ্যায় আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা পাবা। সেটা কি, ওয়েদার রক বলতে কি বোঝায়, শিলার বিভিন্ন ত্রুটির নাম, আর্কিউডিয়ার পূর্ণরূপ, আর ওয়েদার রক বলতে কি বোঝায়, শিলা বলতে কি বোঝায়, এগুলো তোমরা পড়ে নিবা। এবং সংক্ষিপ্তের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পাথর খননের ধাপগুলো কি। এই পাথর খননের ধাপ যদি পড়ো, এর মাঝখানে কিন্তু এই লাইন লাইন ড্রিলিং এর যে পদ্ধতিটা আছে সেটা কিন্তু এর মাঝখানেই আছে, ঠিক আছে? অর্থাৎ এই 1 নাম্বার সংক্ষিপ্ত পড়লে কিন্তু তোমার 2 নাম্বার সংক্ষিপ্তটা অলরেডি এমনি এমনি হয়ে যাচ্ছে। এবার আবহাওয়াজনিত শিলার অনুমোদনযোগ্য স্পর্শ কোন 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 বিষয়ের উপর নির্ভরশীল, এটাও আমাদের ইম্পর্টেন্ট, পড়ে দিবা। এবং রচনামূলক প্রশ্ন আমি এটাকে মোটামুটি এভারেজ রাখবো, এখান থেকে এভারেজ ইম্পর্টেন্ট এটা। এটা হচ্ছে আমাদের দেখো শিলাতে খনন কিভাবে করা হয় এবং তার বর্ণনা দাও। এই খনন পদ্ধতির মাঝেও কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তাহলে দেখো এই একটা সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে তোমাদের একটা আরো একটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, প্লাস রচনামূলক প্রশ্নেরও অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এই সংক্ষিপ্ত প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো খুব তোমরা ভালোভাবে এটা পড়বা, ঠিক আছে? তাহলে আশা করতেছি এখন পর্যন্ত বুঝতে পারছো। এখন আসলে আমরা 7 নাম্বার অধ্যায় দেখি, ঠিক আছে? 7 নাম্বার অধ্যায়টা দেখো আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এখানে দেখো মুক্ত খনন ঢালের তীক্ষ্ণতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল করে, ওয়েল বলতে কি বোঝায়, এখান থেকে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আসার সম্ভাবনা অনেক কম, কিন্তু সংক্ষিপ্ত তোমাদের এই দুইটার মাঝখান থেকে একটা দিতে পারে, ঠিক আছে? আর রচনামূলক প্রশ্ন, অগভীর খননের শিটিং বা ব্রেসিং এর চিত্র অঙ্কন করো, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, এবং গভীর খননের শিটিং এবং ব্রেসিং সহকারে চিত্র অঙ্কন করে এটা আসার সম্ভাবনা এভারেজ বা মোটামুটি। এরপরে ভাই দেখো আমাদের 8ম অধ্যায় যেটা আছে, এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কারণ অষ্টম অধ্যায় থেকে আমাদের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন যদিও আসে না খুব একটা বেশি, হ্যাঁ একটা প্রমাণ আছে, প্রমাণটা তোমরা চাইলে করতেও পারো, স্কিপও করতে পারো, এটা আসার সম্ভাবনা অনেক কম। ঠিক আছে, তো এখান থেকে অতি সংক্ষিপ্ত যেগুলো পড়বা, ইমবেডেড দৈর্ঘ্য কাকে বলে, বাল্ক হেড বলতে কি বোঝায়, বাল্ক হেড, তারপরে তোমাদের সরি কফার ড্যাম বলতে কি বোঝায়, বাল্ক হেড বলতে কি বোঝায়, ড্রেস লাইন কি, ব্যবহার অনুযায়ী শীট পাইল কত প্রকার এবং কি কি। আমি কিন্তু আমাদের এই ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং যে বইটা আছে এটা কিন্তু আমি 8 নম্বর অধ্যায়টা তোমাদের খুব ভালোভাবে ইউটিউবে ক্লাস আপলোড করে বুঝাই দিছি। তোমরা যারা আমার ক্লাস করছো তারা আশা করি এই জিনিসগুলো, যারা ক্লাস করছো তাদের আর মুখস্থ করার দরকার হবে না, কারণ আমি ওখানে যেভাবে বলছি ওগুলো যদি তোমরা বুঝে থাকো, এখানে আসলে মুখস্থ করার আর কিছু থাকতেছে না আমার মনে হয়। এরপরে দেখো ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন কি আছে, কি কি উদ্দেশ্যে শীট পাইল ব্যবহার করা হয়, এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এবার বাল্ক হেডের উপর কি কি চাপ ক্রিয়া করে, এটা একটা সংক্ষিপ্ত, খুবই গুরুত্বপূর্ণ। স্টিল শীট পাইলের সুবিধাগুলো লেখো, খুবই গুরুত্বপূর্ণ। ফ্রি আর্থ বা মুক্ত সাপোর্ট পদ্ধতিতে না দানাদার মাটিতে অ্যাঙ্কর হেড ডিজাইন করতে মৌলিক ধারণাগুলো কি কি, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এবং তোমাদের যে প্রশ্নটা আছে প্রমাণের, এই বাল্ক হেডের দৈর্ঘ্য নির্ণয়, সরি এমবেডেড দৈর্ঘ্য নির্ণয়ের, এটা বলতে গেলে সম্ভাবনা খুবই কম, 10%। আসার সম্ভাবনা কত পার্সেন্ট? 10%। ঠিক আছে, তো যারা রিস্ক নিতে চাও না তারা পড়ে ফেলবা। আমি কিন্তু প্রমাণটা খুব ভালোভাবে ইউটিউবে বুঝাই দিচ্ছি, তোমরা চাইলে দেখতে পারো। আর এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্নে ম্যাথ থাকার সম্ভাবনা আছে, কিন্তু গত দুইটা বোর্ডে কিন্তু 8 নম্বর অধ্যায় থেকে ম্যাথ আসছিল, তাই এইবার আসার সম্ভাবনা অনেক কম। তো আমি বলবো না যে আসবে না, ঠিক আছে, কিন্তু কম। এবার আমাদের 3 নম্বর অধ্যায় থেকে রচনামূলক প্রশ্নে একটা ম্যাথ থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আবার দেখা যেতে পারে যে 3 এবং 8 দুই জায়গা থেকে দুইটা প্রশ্ন রচনামূলক দিয়ে দিল, এমন তো হতেই পারে, তাই না? তো এই ক্ষেত্রে দেখো 8 নম্বর অধ্যায় থেকে তোমাদের মোটামুটি দুইটা রচনামূলক ম্যাথ করলেই হয়ে যাচ্ছে, এই দুই টাইপের ম্যাথ করলেই তোমাদের বাকিগুলো হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই বইয়ে দুই টাইপের ম্যাথ ব্যতীত আর কোনো অন্য ম্যাথ নেই। তার মাঝখানে এই 2 নম্বর উদাহরণের যে ম্যাথটা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বা এই টাইপের ম্যাথ গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ে এগুলো ভুল আছে, তোমরা একটু খেয়াল করবা। আর যারা ভুলটা বুঝতে পারতেছো না তারা আমার ক্লাস দেখতে পারো, ইউটিউবে দেওয়া আছে। তোমরা প্লে লিস্টে গিয়ে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং 8 নম্বর অধ্যায়টার ভিতরে ঢুকলেই ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুইটা রচনামূলক সরি ম্যাথ তোমরা দেখে নিবা, তার মাঝখান থেকে এটাকে বেশি গুরুত্ব দিবা, এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে ভাই দেখো আমাদের আহ এটা আমাদের কত নাম্বার, নবম অধ্যায়, লাস্ট অধ্যায়। ঠিক আছে, লাস্ট অধ্যায়টাতে কি আছে দেখো, আমাদের অতি সংক্ষিপ্ত খুব একটা আসে না। বসন বলতে কি বোঝায়, কি কি বিষয়ের উপর কাঠামোর বসন প্রভাবিত হয়, সেগুলো লিখতে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন আছে, দেখো কি ভাই খুব একটা ইম্পর্টেন্ট না এই অধ্যায়টা আমাদের, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তের জন্য, কিন্তু রচনামূলক প্রশ্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে কাদামাটি স্তরে পানিতলের নিচে নামানোর প্রভাব বর্ণনা করো, এটা একটা। এরপর আছে কাদামাটি বসে যাওয়ার কারণগুলো লেখো, এটা একটা। এবং বালিতে খনন পদ্ধতি আসার সম্ভাবনা অনেক কম, তাহলে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, বা যারা রিস্ক নিবে না তারা করে ফেলবা। ঠিক আছে, এবার আমাদের আছে কি দেখো, রচনামূলক প্রশ্ন, পানি সমতলের নিচে নামানোর কারণে বসনের ফলাফল বর্ণনা করো। ঠিক আছে, তাহলে আহ এটা কিন্তু আমাদের জন্য, বা এই দুইটা প্রশ্নের মাঝখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ এই দুইটার মাঝখান থেকে আমি বলতে গেলে এটা তোমরা কমন পাবা, এটা আমি মোটামুটি শিওর হয়ে বলতে পারি। ঠিক আছে, একটা তোমরা কমন পাবা এই দুইটার মাঝখান থেকে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর সাজেশন। তো আশা করতেছি তোমরা এই সাজেশনটা ফুল কমপ্লিট করলে A+ পাওয়ার মতো মার্ক তুলতে পারবা, আমি যেটা বিশ্বাস করি। আর যদি ধরো যে প্রশ্ন অনেক হার্ড হয় বা কঠিন হয়, দেখা যাচ্ছে যে বোর্ডের বাইরে থেকে অনেক বেশি প্রশ্ন করে ফেলছে, সেক্ষেত্রে আমাদের তাও 40+ মার্ক থাকবে এই পুরো সাজেশন কমপ্লিট করলে। ঠিক আছে, আর যারা তাদের হাতে সময় নেই, তারা যেগুলো দেখবে যে খুব বেশি ইম্পর্টেন্ট 4 স্টার এবং 3 স্টার গুলো, এগুলো পড়লেই তোমাদের জন্য হয়ে যাবে পাস মার্ক। ঠিক আছে, 2 স্টার গুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো সেক্ষেত্রে, কিন্তু 3 স্টার এবং 4 স্টার গুলো পড়লে আমি আশা করি যে তোমরা পাস মার্ক তুলতে পারবা। ঠিক আছে, আর ম্যাথ তোমরা অবশ্যই বা শিওর থাকো যে 3 নম্বর অধ্যায় থেকে একটা ম্যাথ থাকবে এবার, কারণ তোমাদের হচ্ছে 8 নম্বর অধ্যায় থেকে গত দুইবার আসছিল। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর সাজেশন পর্ব। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে অধ্যায় বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর সাজেশন দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো ঠিক আছে ভাইয়া, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যারা চ্যানেলে নতুন আছো বা ফেসবুক পেজে নতুন আছো, অবশ্যই চ্যানেল বা ফেসবুক পেজটা ফলো করে দিবা, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হবা, কারণ সেখানে কিন্তু আমি পিডিএফ শেয়ার করে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে ভাইয়া, ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।